আমরা দেখেছি যদি আমরা 15% হোয়াট এভার পার্সেন্টেজ গভর্নমেন্ট ডিসাইড, সেটা যদি আমরা অ্যাক্রস দ্য সিঙ্গেল রেট রাখতে পারি এবং যে ভ্যাটের যে ক্যালকুলেশন মেকানিজম, যে আউটপুটের উপর যে ভ্যাট হয় এবং ইনপুটের উপর যে ভ্যাটটা দেওয়া হয়, এটা ক্রেডিট দেওয়া, এটা যদি আমরা পুরোপুরি সহজভাবে চালু করতে পারি, তাহলে এর একটা বড় সুবিধা হবে যে আমাদের অটোমেশন প্রক্রিয়া, যেটাকে আমরা জোর দিচ্ছি, সেই অটোমেশন প্রক্রিয়াটাও সহজ হবে। এত জটিল সিস্টেমকে যদি ইভেন আমি অটোমেটও করতে যাই, প্রোগ্রাম লিখতেও যাই, ইভেন মেশিনের পক্ষেও এটা প্রপারলি করা কষ্টকর। সুতরাং সেই দিক থেকে আমাদের যেটা করতে হবে, এটাকে সিম্পল করা এবং ব্যবসায়ী বন্ধুদেরকে এটা বুঝতে হবে যে আসলে ব্যবসায়ীগণ কিন্তু ভ্যাট দিবেন না, ব্যবসায়ীগণ ভ্যাট কালেক্ট করবেন এবং এই কালেক্টেড ভ্যাটটা সরকারের পক্ষ থেকে ওনারা কালেক্ট করবেন এবং সরকারি কোষাগারে জমা দিয়ে দেবেন। আলটিমেটলি ভ্যাটের যে ফাইনাল যে ইফেক্ট যেটা, সেটা কিন্তু কনজিউমার ভোগ করেন। আমি একটা এক্সাম্পল প্রায় দিই যে বিভিন্ন লেভেলে যদি ভ্যালু এডিশন এর উপর আমরা ভ্যাটটা ইম্পোজ করতে পারি, তাহলে কিন্তু ভ্যাটের রেট অনেক কমে যায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেন আমরা একটা শার্ট কিনি হয়তো 1000 টাকায়, তার উপর যদি 15% ভ্যাট হয় 150 টাকা, এই 150 টাকা ভ্যাটটা কিন্তু কালেক্ট হবে 6টা স্টেজ। শার্ট বানানোর জন্য যে মৌলিক উপকরণ, সেটা হচ্ছে সুতা। সুতা আসে তুলা থেকে। তাহলে তুলা যিনি উৎপাদন করবেন, উনি যে ভ্যালু এডিশন করলেন তার উপরে ভ্যাট দিবেন। ভ্যাট দিয়ে উনি এটা সুতা প্রস্তুতকারকের কাছে হ্যান্ড ওভার করবেন। এই ভ্যাটটা সুতা প্রস্তুতকারক তুলা থেকে যখন সুতা বানাবে, উনি আবার সুতার দামের উপরে ভ্যাট ক্যালকুলেশন করে দিবেন এবং তুলার উপরে যে ভ্যাটটা দিলেন সেটা উনি মাইনাস নেবেন, ক্রেডিট নেবেন। ফলে যেটা হয়, ওনাকে কিন্তু আর 15% ভ্যাট দিতে হয় না, উনি ক্যালকুলেট করবেন 15%, কিন্তু ইনপুট ভ্যাটটা যখন বাদ দিবেন তখন ওনার ট্যাক্সটা কমে যাবে। একইভাবে সুতা থেকে কাপড় বানানো হবে, যিনি কাপড় তৈরি করবেন তিনি সুতা কিনবেন, সুতার উপরে যে ভ্যাটটা দিলেন উনি কাপড়ের দাম থেকে কাপড়ের উপরে যে ভ্যাট দিবেন সেখান থেকে সুতাটা বাদ দিয়ে দিবেন। কাপড় তৈরি করার পর এটা যাবে ম্যানুফ্যাকচারের কাছে, ম্যানুফ্যাকচারার এবার শার্ট বানাবেন। শার্ট বানাতে গিয়ে উনি ওনার যে ফাইনাল যে মূল্যটা হয় তার উপরে 15% ভ্যাট দিবেন এবং উনি কাপড়ের উপরে যে ভ্যাটটা দিলেন সেটা মাইনাস করবেন, ক্রেডিট দিবেন। তারপর যাবে এটা হোলসেলের কাছে, ম্যানুফ্যাকচারার থেকে। হোলসেলারও একই ঘটনা, উনি যে দামে বিক্রি করবেন ভ্যাট দিবেন এবং উনি যে কাপড় কিনলেন ম্যানুফ্যাকচারিং পর্যায় থেকে যেটা নিলেন সেই ভ্যাটটা উনি মাইনাস করবেন। ফাইনালি রিটেল লেভেলে গিয়ে এটা 1000 টাকা বিক্রি হবে, 150 টাকা ভ্যাট হবে এবং রিটেল লেভেলে উনি ক্রেডিট নেবেন। এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, প্রত্যেকটা লেভেল থেকে আমি ভ্যাট পাবো। তাহলে দেখেন, যদি আমরা যুক্তির খাতিরে ধরে নিই যে এই 6টা স্টেজ, তুলা, সুতা, কাপড়, ম্যানুফ্যাকচারার, হোলসেল এবং রিটেল, আমরা যদি যুক্তির খাতিরে ধরে নিই যে প্রত্যেকটা স্টেজে সমান পরিমাণ ভ্যালু এডিশন হয়েছে, তাহলে 15%টা যদি 6 দিয়ে ভাগ করেন পরে হলো 2.5%। বাস্তবে যেটা হবে, কোনো কোনো জায়গায় ভ্যালু এডিশনের পরিমাণ কম হবে, কেউ হয়তো ইফেক্টিভ ভ্যাট দিবে 1%, কেউ হয়তো ইফেক্টিভ ভ্যাট দিবেন 5%, কেউ হয়তো ইফেক্টিভ দিবেন 2%, কেউ দিবে 3%, এইভাবে এটা হয়। এবং আলটিমেটলি কিন্তু যে যিনি শার্টটা কিনলেন 1000 টাকায়, পুরো ভ্যাটটা কিন্তু উনি দিলেন। আর এই বাকি যে 6টা স্টেজে যে ভ্যাট কালেকশন হলো, এটা কিন্তু ওনাদের নিজের গায়ে কিন্তু 1 পয়সা পড়বে না, প্রত্যেকে কিন্তু এটা প্রাইসিং মেকানিজমের মাধ্যমে পরবর্তী যিনি কিনবেন তার উপর চাপিয়ে দেন। এই বিষয়টা আমরা আসলে সেল করতে পারি না। আমরা মনে করি যে ভ্যাট একটা বোঝা এবং এটা ব্যবসায়ীদেরকে দিতে হয়। আর এখানে ডিস্টরশন যদি হয়, তাহলে কিন্তু ফেয়ার কম্পিটিশন হয় না, এক একজন এক একভাবে নেয়। আমরা চেষ্টা করব, যদি আপনারা মিডিয়া এবং আমাদের ব্যবসায়ীরা যদি সাথে থাকেন, তাহলে আবার নতুন করে কিভাবে এই ভ্যালু এডেড ট্যাক্সের আইন কানুন বিধিবিধান এগুলোকে সিম্পলিফাই করা যায় এবং পুরোটা আমরা যান্ত্রিকীকরণ করতে পারি, যাতে করে এখানে কোনো রকমের কোনো ডেভিয়েশন তৈরি না হয় এবং প্রত্যেকে যাতে সমানভাবে দিতে পারে। এটা যদি আমরা করতে পারি, তাহলে ভ্যাট থেকে আমাদের কালেকশনের পরিমাণ অনেক 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 বেশি বৃদ্ধি পাবে এবং যারা সাফার করেন
অনেকেই বলেন যে আমার তো এত ভ্যালুয়েশন নাই, আমার 7.5% ভ্যাট দিলে তো 50% ভ্যালুয়েশন হয়। তখন আমরা বলি, আমাদের যারা পলিসির মানুষ যারা আছেন তারা বলেন যে ওনারা তো চাইলে 15% ভ্যাট দিয়ে ক্রেডিট নিতে পারেন। আমরা এমনও চিন্তা করছি, একটা বড় কমপ্লেইন আমরা ব্যবসায়ীগণদের কাছ থেকে পাই যে ভ্যাটের কমপ্লায়েন্সের জন্য যে পরিমাণ দক্ষতার প্রয়োজন, যে পরিমাণ মানুষজন প্রয়োজন, সেই পরিমাণ, যেমন আমি এটার জন্য হিসাব নিকাশ রাখা লাগবে, আমাকে একজন অ্যাকাউন্টেন্ট রাখা লাগবে, এটার যে কমপ্লিকেটেড সিস্টেম সেটাকে অ্যাড্রেস করে ভিএটি রিটার্ন দেওয়ার জন্য আমার একজন ভ্যাট কনসালটেন্ট হায়ার করতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে সফটওয়্যার মেনটেন করা লাগবে, সেই সফটওয়্যার কেনা অথবা সফটওয়্যার মেনটেন করার মতো আর্থিক ক্ষমতা আমাদের নাই, ছোট ব্যবসায়ীরা বিভিন্ন গ্রুপে। তাদের জন্য আমরা যেটা চিন্তা করছি, যদিও আমাদের এনবিআর এর কিছু অ্যাপ্রুভড সফটওয়্যার আছে যারা এগুলো ব্যবহার করতে পারে, কিন্তু ডেফিনেটলি সেগুলোর জন্য কস্ট ইনকার করতে হয়। আমরা ভবিষ্যতে ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ এনবিআর থেকে আমরা সিস্টেম তৈরি করে দিব। যেমন আমরা ই রিটার্নে যেমন করেছি ইনকাম ট্যাক্সে আমরা বলেছি আমাদের যত 1,20,00,000 ট্যাক্স পেয়ার আছে তারা আমাদের এই সিস্টেমে লগ ইন করতে পারবে এবং তাদের ডাটাগুলো দিলে তাদের রিটার্ন তৈরি হয়ে যাবে। একইভাবে আমরা ভ্যাটের জন্য এরকম সিম্পল ছোট ছোট করে বিভিন্ন সেক্টরের জন্য আমরা এই সিস্টেম তৈরি করে দিব। এই সিস্টেম তৈরির খরচ আমরা করব, মেনটেন করা, ক্লাউডে রাখা, সবকিছু আমরা খরচ করব এনবিআর থেকে সেন্ট্রালি। কেবল ছোটখাটো ব্যবসায়ী যারা আছেন ওনারা এটা ব্যবহার করবেন, ওনাদের রিসিট এবং পেমেন্টগুলো ওনারা ওখানে রেকর্ড করবেন এবং ওখান থেকে অটোমেটিক্যালি ওনাদের ভ্যাট রিটার্ন তৈরি হয়ে যাবে। ওনারা ওয়ান ক্লিকে ওখান থেকে ভ্যাট রিটার্ন দিতে পারবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা করছি এবং এটা সামনে আমরা এগোতে পারবো। যদি আমরা এই টোটাল বিজনেস প্রসেসটাকে সিম্পল করতে পারি, আইন কানুনগুলো, এবং আমরা ব্যবসায়ীদেরকে যদি ফ্যাসিলিটেট করতে পারি যে আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কাছে কেউ যাবে না, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। এমনকি ভ্যাটের যে অডিট সিলেকশন প্রক্রিয়া সেটাকেও আপনারা খেয়াল করেছেন যে আমরা এটাকে মডার্নাইজ করার জন্য এবং এটাকে আমরা ডিজিটালাইজ করার জন্য উদ্যোগ নিয়েছি, এবং যে কারণে ম্যানুয়াল ভ্যাট অডিট এবং ইনকাম ট্যাক্স অডিটের যে সিলেকশন এটা কিন্তু আমরা বন্ধ করে রেখেছি। আমরা রিফান্ডের ক্ষেত্রেও বলছি যে ভ্যাট রিফান্ডে যদি আমরা অটোমেটেড করতে পারি, অলরেডি আমাদের প্রক্রিয়া শেষ, এখন আমরা ভ্যাট রিফান্ডটাও অটোমেটিক্যালি ট্যাক্স পেয়ারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এই মডেলটা আমরা ধীরে ধীরে ইনকাম ট্যাক্সও নিয়ে যাব এবং ইনকাম ট্যাক্সও আমরা সিমিলারলি রিফান্ড প্রসেসটাকে অটোমেট করব। যদি আমরা এই কাজগুলো করতে পারি, যদি ট্যাক্স পেয়াররা রিটার্ন সাবমিট করলেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ডটা চলে যায়, ভ্যাট পেয়ারে রিফান্ড সাবমিট করলেই তার যদি যে পেয়েবল প্রাপ্যতা যেটা আছে যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়, তাহলে ওনাদের উপরে বার্ডেন কমে যাবে। তো এই কাজগুলো আসলে আমরা এখন হাতে নিয়েছি এবং আমরা সামনের দিকে যাব। আপনারা জানেন যে আমাদের একটা বড় প্রজেক্ট আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি, অ্যাপ্রুভও হয়েছে, এখনো শুরু করতে পারিনি, হয়তো আমরা অচিরেই শুরু করব, যেটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করবে। সেখানে আমরা বলেছি এনবিআর এ আমরা যা কিছু করব প্রত্যেকটাকেই আমরা 100% অটোমেট করব। অটোমেটেড সিস্টেম থাকলেও যদি এটা প্রপারলি ব্যবহার করা না হয়, এটা খুব ভালো রেজাল্ট আমরা পাই না। তার একটা বড় উদাহরণ হলো আমরা 93 সাল থেকে এসএকিউটিভ ওয়ার্ল্ড ব্যবহার করছি, পৃথিবীর অন্যান্য দেশ ব্যবহার করে, কিন্তু এসএকিউটিভ ওয়ার্ল্ডের যে ধরনের মানে যত ডাইনামিক ব্যবহার করা সম্ভব, যত অ্যানালাইসিস করা সম্ভব, সেই কাজগুলো আমরা আসলে দীর্ঘদিন যাবত ধরে করি নাই, যে কারণে এখনো অনেক ব্যাপার নিয়ে কাস্টম হাউসগুলোতে দৌড়াদৌড়ি করতে হয়। সেগুলোর ক্ষেত্রে আমরা উদ্যোগ নিচ্ছি যাতে করে আমাদের যারা ইম্পোর্টার আছেন, এক্সপোর্টার আছেন, তারা ঘরে বসেই তাদের কাজকর্মগুলো করতে পারেন, কাস্টম হাউসে ভিড় করা না লাগে, সেই দিকেও আমরা মনোযোগ দিচ্ছি। যদি আমরা এই কাজগুলো শেষ করতে পারি, আমার ধারণা আমাদের যে ট্যাক্স জিডিপির ইস্যু যেটা সবচেয়ে কম, গত কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের নতুন ট্যাক্স প্র্যাকটিশনারদের একটা অনুষ্ঠানে, তো সেখানে যিনি পেপার প্রেজেন্ট করছিলেন তিনি একটা উদাহরণ দিলেন, দেখেন উগান্ডাকে নিয়ে আমরা অনেক হাসি তামাশা করি, উগান্ডারও ট্যাক্স জিডিপি রেশিও 12.5। আবার আরেকটা প্রশ্ন যেটা গতকালকে আমি একটা জায়গায় বলেছি যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কমের পিছনে আরও কি কারণ আছে, কিছু কিছু জায়গায় আরও রিসার্চ করা প্রয়োজন। কালেকশন বাড়ার পরেও কেন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কমে যাচ্ছে, আমাদের জিডিপির কোন অংশটাকে আমরা ট্যাক্সে কনভার্ট করতে পারি না এবং সেটাকে কিভাবে কনভার্ট করা
যায় সেগুলো নিয়ে আমাদের কিছু রিসার্চ প্রয়োজন আছে, করলে হয়তো আমরা সেই দিকেও আগাতে পারবো। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বড় করতে হবে এবং কালেকশন বাড়াতে হবে। কালেকশন যদি আমরা না বাড়াই, সরকারের যে খরচের যে চাহিদা এবং জনগণের যে জন আকাঙ্ক্ষা যে রাষ্ট্র তাদের জন্য করবে, এটা একটা বড় সমস্যা কিন্তু আমরা ফেস করি। যে ট্যাক্স পেয়ার প্রায় প্রশ্ন করেন, আমরা ট্যাক্স দেই কিন্তু তার বিনিময়ে তো আমরা রাষ্ট্র থেকে সে ধরনের সেবা পাই না। তো এটাও এই যে রাষ্ট্রের যারা দরিদ্র শ্রেণী আছে অথবা যারা নানাভাবে পিছনে পড়া জনগোষ্ঠী, তাদেরকে একটা ডিসেন্ট লাইফ এনশিওর করা, এটা কিন্তু সরকারের দায়িত্ব। সেটা করতে গেলে যে ধরনের খরচ সরকারের করতে হবে, তার জন্য আমাদের রেভিনিউ আর্ন করতে হবে এবং আমরা ভবিষ্যতে ফোকাস দিব রেভিনিউ বিষয়টা ইন্টারনাল লেভেল থেকে আমরা কি পরিমাণ আদায় করতে পারি। এই বছরের কালেকশন ট্রেন্ড যদি আপনারা অ্যানালাইসিস করেন, আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের ওয়েবসাইটে প্রতি মাসের কালেকশন ফিগারগুলো দিয়ে দিই এবং এটা আপনারা নিয়মিত পাচ্ছেন। দেখবেন যে একটু শিফট হচ্ছে। এখন কিন্তু টোটাল কালেকশনের মধ্যে ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের কালেকশনের পরিমাণ অনেক বেশি এবং এটা একটা শিফটিংয়ে যাচ্ছে। এটা যাবে আরও এই কারণে যে আমাদের যে ইম্পোর্ট স্টেজে আমাদের যে ডিউটি স্ট্রাকচারটা আছে, অনেকেই মনে করে এটা অ্যাভারেজ ডিউটি অনেক হাই এবং সে কারণে আমাদের বিজনেসের কস্ট অনেক বেশি পড়ে যায়। তো সেগুলো আমাদেরকে কমাতে হবে। একইভাবে আমরা যে এলডিসি গ্রাজুয়েশনে যেতেই হবে, যদি আমরা সেখানে যাই তাহলে আমাদের বর্তমান যে ডিউটি স্ট্রাকচার আছে সেটা কিন্তু রাখা যাবে না, বিকজ অফ ইন্টারন্যাশনাল বিজনেস এনভায়রনমেন্ট। সেখানে কিন্তু আমাদের অনেক বাদ থাকবে। সুতরাং আমরা প্রতি বছরই চেষ্টা করছি ধীরে ধীরে ডিউটি কমানোর এবং এটা আরো কমে যাবে। কমে গেলে একটা সময় আসবে, পৃথিবীর অনেক দেশেই কিন্তু কাস্টমস হাউসগুলো কিন্তু আসলে রেভিনিউ কালেকশনের সোর্স না। কাস্টমস হাউসগুলো যে দেশের নিরাপত্তা, এবং এই জন্য দেখবেন অনেক জায়গায় এর নামও কিন্তু ভিন্ন। নাম আছে কোথাও কোথাও নাম আছে বর্ডার সিকিউরিটি। তার মানে কাস্টমস এনশিওর করে যে আমার এখানে অনাহুত বা নিষিদ্ধ, দেশের জন্য ক্ষতিকারক কোনো পণ্য যেন আসতে না পারে। একইভাবে আমার লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য এমন জিনিস যেন আসা শুরু না করে যাতে আমার লোকাল ইন্ডাস্ট্রি তার যে ইনভেস্টমেন্ট সেটা যাতে মানে বাধাগ্রস্ত না হয় বা সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো এই সকল কারণে আসলে আমাদের ধীরে ধীরে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স থেকে কালেকশন বাড়াতে হবে। তো আমাদের এই বছরটা স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে আমাদের কর্পোরেট ট্যাক্সের বিগ চাঙ্ক কিন্তু আসলে ব্যাংক থেকে, এবং অনেকগুলো ব্যাংকের কি অবস্থা সেটা তো এখন একেবারেই পরিষ্কার। ফলে আমরা কিন্তু ব্যাংক থেকে বড় একটা ধাক্কা খেয়েছি, আমরা এনাফ ট্যাক্স কিন্তু কর্পোরেট ট্যাক্স ওখান থেকে পাই নাই। একইভাবে আমাদের আরেকটা বড় বিগ চাঙ্ক আমাদের ট্যাক্স আসে হচ্ছে গভর্নমেন্টের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রজেক্টগুলো থেকে। আপনারা দেখেছেন অনেক বছর পরে গত বছর যে টোটাল বাজেট যেটা সরকার ঘোষণা করেছে সেটা ছিল মানে অনেকটা কনট্রাকশনারি পলিসি নেওয়া হয়েছে, যে বাজেটের সাইজ ছোট করা হয়েছে। বাজেটের সাইজ ছোট হওয়ার সাথে সাথে কিন্তু অপারেটিং বাজেট কমে নেই, কমেছে হলো ডেভেলপমেন্ট বাজেট, এবং ডেভেলপমেন্ট বাজেট ইমপ্লিমেন্টেশনও আসার মানে যে আশানুরূপ কিন্তু হয়নি। না হওয়ার কারণে সেখান থেকে আমাদের বড় একটা ট্যাক্স কালেকশন কিন্তু কমছে, যেটা গভর্নমেন্টের বিল থেকে আমরা যেই টাকাটা পাই। এই নেগেটিভিটি ইভেন আরো বড় বড় ব্যবসায়ী গ্রুপ যারা গত 15-20 বছর ধরে গ্রো করেছে বা বড় বড় ব্যবসা করছে, তাদেরও অনেক রকমের প্রবলেম তৈরি হয়েছে। এইগুলো সব চ্যালেঞ্জ উত্তরণ করেও আমাদের কিন্তু এই বছরের কালেকশন গ্রোথ নভেম্বর পর্যন্ত, আমি ফার্স্ট কোয়ার্টারে আমাদের 20% প্লাস ছিল, কিন্তু অক্টোবর নভেম্বরে বিশেষ করে আমাদের কাস্টমস ডিউটির আদায় যথেষ্ট কম হওয়ার কারণে এবং ভ্যাটের যেভাবে গ্রোথ হচ্ছিল সেভাবে গ্রোথ ধরে রাখতে না পারার কারণে আমাদের গ্রোথটা হয়তো আলটিমেটলি একটু কমবে। তারপরও আমার ধারণা এটা 16%-এর উপরে থাকবে নভেম্বরের শেষে, এবং এইটাকে আমরা হয়তো ইয়ার এন্ডের চেষ্টা করব 20% গ্রোথটা আমরা কিভাবে ধরে রাখতে পারি। তো এটা কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি অথবা কোন রকমের নিপীড়নমূলক কর চাপিয়ে দিয়ে আমরা এটা করতে চাই না। আমরা যেটা করছি এই মুহূর্তে সেটা হচ্ছে যারা রাজস্ব ফাঁকি দিচ্ছে সেই ফাঁকিগুলোকে আমরা আনার্থ করে এই ফাঁকির রেভিনিউটা আমরা কিভাবে নিয়ে আসতে পারছি
এবং এখানে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমাদের ভ্যাট গোয়েন্দা আছে, আমাদের কাস্টমস গোয়েন্দা আছে, আমাদের সেন্ট্রাল গোয়েন্দা আছে এবং আমাদের কর গোয়েন্দা আছে, এই গোয়েন্দা সংস্থাগুলো ভালো কাজ করছে এবং সেখান থেকে মূলত ওই যে রেভিনিউর গ্রোথটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা আমাদের ফাঁকিকৃত রেভিনিউগুলো থেকে আমরা উদ্ধার করে এটা নিয়ে আসছি। আমরা কিছুদিন আগে আপনাদেরকে একটা টোটাল পিকচার দিয়েছি যে এইখান থেকে আমরা কি পরিমাণ রেভিনিউ উদ্ধার করেছি। আমরা সামনে ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদেরকে আরেকটা রিপোর্ট দিব। তো এটা যদি আমরা বন্ধ করতে পারি, যে রেভিনিউ লিকেজগুলো যদি বন্ধ করতে পারি, তাহলে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট থেকে আমাদের আদায় অনেক বাড়বে এবং এই বৃদ্ধিটা তৈরি করে আমরা যেটা করতে পারবো যে আমাদের দেশের যে আর্থিক বুনিয়াদ যেটা, সেটাকে শক্তিশালী করতে পারবো এবং আপনাদের সবার সহযোগিতা লাগবে। বৈষম্যহীন কর ব্যবস্থা কিভাবে তৈরি করা যায়, এইটা একটু চেষ্টা করতে হবে। এখন এই বৈষম্যহীন মানে কিন্তু সবাই সমান ট্যাক্স দিবে তা না। ট্যাক্সেশনের প্রিন্সিপাল হচ্ছে এটা ইকুইটেবল হতে হবে, ন্যায্য হতে হবে। তো ন্যায্যতা মানে হলো যিনি বেশি আর্ন করবেন কর্পোরেট ইনকাম ট্যাক্স বা ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে উনি বেশি ট্যাক্স দিবেন, যিনি কম করবেন তিনি কম দিবেন, কিন্তু যারা ট্যাক্সেবল ইনকাম যাদের আছে সবাই দিবেন। এটাই হলো বৈষম্য মুক্ততা। যাদের আয় নাই তারা কোনো ট্যাক্স দিবে না, বরং রাষ্ট্র তাদেরকে নানাভাবে সাপোর্ট দিবে। এটাই হলো বৈষম্যহীনতা। বৈষম্যহীনতা মানে কিন্তু এই না যে সবাই সমানভাবে মাথা গুনে গুনে ট্যাক্স দিব, যেটা আদিম যুগে ছিল, পোল ট্যাক্স করতো, মাথা গুনে গুনে ট্যাক্স নেওয়া, সেটা না। তো সেখান থেকে যদি আমরা বেরোতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো। আপনাদের সবার সহযোগিতা লাগবে। আপনারা অনেক সহযোগিতা আমাদেরকে করছেন এবং আপনাদের যেটা যৌক্তিক এবং গঠনমূলক সমালোচনা, যেটা দেশের স্বার্থে, আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব হচ্ছে সবার আগে দেশের স্বার্থটাকে দেখা। আপনারা যদি নিজেরা কনভিন্স হন যে এই রিপোর্টটা করলে দেশ উপকৃত হবে, প্লিজ ডু ইট। কিন্তু যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কাউকে খুশি করার জন্য বা উপকার করার জন্য যদি কোনো আপনারা কোনো কিছু নিয়ে আসেন, এটা কিন্তু আলটিমেটলি আখেরে দেশের জন্য ভালো হয় না। সুতরাং রাষ্ট্রীয় স্বার্থটা সবার আগে দেখবেন। আমি কিন্তু যখন এনবিআর জয়েন করেছি তখন কিন্তু এই কথা বলেছি যে রাষ্ট্রীয় স্বার্থের প্রয়োজনে আমরা অনেক রকম, ইভেন এনবিআর এর স্বার্থকেও প্রয়োজনে আমরা বিসর্জন দিব, কিন্তু সবার আগে দেশ। এই জিনিসটা আমি বলবো আমাদের ব্যবসায়ী বন্ধুদেরকে, আমাদের যারা কাজ করে আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টে, অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা সাংবাদিক, আপনাদের মাধ্যমে কিন্তু জনগণের চোখ আপনারা, জনগণের বিবেক আপনারা, আপনাদের মাধ্যমে জনগণ দেখে। সুতরাং সেই জিনিসটা আপনারা দয়া করে মাথায় রাখবেন যে কোন কাজটা রাষ্ট্রের জন্য ভালো হচ্ছে, সেটাকে আপনারা দয়া করে সাপোর্ট দিবেন।